সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আপনাদের নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিনের প্রতিটি পর্বে আমরা সবসময় চেষ্টা করি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মহিলাদের প্রজনন অঙ্গে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার জয়শ্রী সাহা ১৯৮১ সালের জুলাই মাসে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস ও গাইনি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ম্যাম, মহিলাদের ক্ষেত্রে প্রজনন অঙ্গে ব্যাকটেরিয়ার অনেক সংক্রমণ হয়, এই সম্পর্কে একটু জানবো আপনার কাছে। আমরা কিন্তু শুধু প্রজনন অঙ্গে ব্যাকটেরিয়ার যে সংক্রমণ পাই তা না, আসলে ফাঙ্গাস, ভাইরাস, ব্যাকটেরিয়া সবই কিন্তু প্রজনন অঙ্গে হতে পারে। আসলে নর্মাল যে ফ্লোরাগুলো ভ্যাজাইনা বা জেনিটাল অর্গান ফিমেলে থাকে, সেগুলো যখন কোনোভাবে মানে একটু হেরফের হয়, যেমন বডিতে হরমোন ইমব্যালেন্স হয়, আমি বলবো যে নর্মাল ফ্লোরা বা মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়াগুলোর যখন কম বেশি হয়ে যায়, তখনই কিন্তু এই প্রদাহ বা ইনফেকশন, ইনফ্লামেশন আমরা পাই। যেমন আমরা এটাকে ডাক্তারি ভাষায় আসলে বলি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা PID, যেটা তুমি বলছো যে জনন অঙ্গের ইনফেকশন। এটা কিন্তু খুব কমনলি আমরা পাই এবং আমরা দেখি যে আমাদের গাইনোকোলজিক্যাল রুটিন প্র্যাকটিসে এই ধরনের পেশেন্টগুলো সাধারণত দেখা যায় যে তাদের তলপেটে ব্যথা, প্রায়ই সাদা স্রাব বা বিভিন্ন গন্ধযুক্ত স্রাব, অথবা জরায়ুর মুখে চুলকানি, অথবা তার থেকেও হয়তো আরও বেশি মানে খারাপ অবস্থায় তারা আমাদের কাছে আসে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন এই ধরনের ডিজিজে ভুগতে ভুগতে হয়তো একটা সময় গিয়ে তাদের মা হবার সম্ভাবনা, অর্থাৎ তাদের বন্ধ্যাত্ব রোগ পর্যন্ত দেখা দিতে পারে। অনেকের বেলায় আরো কমপ্লিকেশন হয়ে যায়, টিউবাল ব্লক হয়ে হয়তো দেখা যাচ্ছে তাদের টিউবে প্রেগন্যান্সি হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি একটোপিক প্রেগন্যান্সি। অনেক ক্ষেত্রে এরা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে ভুগতে ভুগতে ক্রনিক পেলভিক পেইন, মানে তাদের যে রেগুলার লাইফ সেটাকে হ্যাম্পার করার জন্য আসলে এই পেলভিক ইনফ্লামেশনটা মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাকটেরিয়াল ইনফেকশনের শুরুটা আসলে কোথা থেকে হয়? যখন মেয়েরা অ্যাডোলেসেন্ট এইজে যায়, তাদের শরীরে কিছু স্বাভাবিক পরিবর্তন হয়, তখন থেকে তারা যদি তাদের হাইজিনগুলো প্রপারলি মেনটেন করতে পারে, বা পিরিয়ডের সময় তারা যদি স্পেশাল কিছু কেয়ার নেয়, যেমন প্যাড ইউজ করা, ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করা, তাহলে কিন্তু এই ধরনের যে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো তারা ভালো থাকতে পারে। এছাড়াও ওয়েটি ক্লথগুলো অ্যাভয়েড করা, তারপর কমন শেয়ারিংগুলো অ্যাভয়েড করা, তারপরে যে সুইমিং পুল থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের কমন যে মানে মেথডগুলো সেগুলো থেকে অ্যাভয়েড করা, বা ওই সময়টাতে স্পেশাল কিছু প্রিকশন নেওয়া, এবং বিয়ের পরে কন্ট্রাসেপটিভ মেথডগুলো ইউজ করা, তখন আরও বেশি কেয়ারফুল হওয়া, ইন্টারকোর্সের পরে পার্সোনাল হাইজিনটা আরেকটু ভালো করে কেয়ারফুল হওয়া, এই জিনিসগুলো যদি তারা মেনটেন করতে পারে। আর শুরুটা যেহেতু আমরা জানি যে ভ্যাজাইনা, সার্ভিক্স থেকে শুরু করে আস্তে আস্তে এটা উপরের দিকে উঠে জরায়ু, তার দুই পাশে দুইটা টিউব, ওভারি, মেয়েদের প্রস্রাবের যে নালীটা সেগুলো কিন্তু খুব কাছাকাছি। কাজে ফ্রিকোয়েন্টলি অনেক সময় মেয়েরা বলে যে ইউরিন ইনফেকশন ভালো হওয়ার পরপরই সে আবার হয়তো তার ইনফেকশন হয়ে যাচ্ছে, এটা কিন্তু তার জেনিটাল ইনফেকশন থেকে তার বারবার ইউরিন ইনফেকশন হচ্ছে। কাজে সে যদি অনেকক্ষণ মানে টয়লেটটা ইউজ না করে, অথবা টয়লেটটা যদি প্রপারলি ক্লিন না থাকে, বা কমন টয়লেট ইউজ করার ফলেও কিন্তু এই ধরনের ইনফেকশনগুলো হতে পারে। এই ধরনের ইনফেকশন যখন দেখা দিবে, তখন রোগী যখন সাইন সিমটম নিয়ে আপনাদের কাছে আসে, তখন নিশ্চয়ই কোনো না কোনো টেস্ট আপনারা করতে দেন। সেই টেস্টগুলো আসলে কি? খুবই কমন হলো আমাদের দেশে এই ধরনের প্রবলেমগুলো হলে মেয়েরা দেখে যে মানে আসলে ওই দোকানদারের কাছ থেকে নিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে, কিন্তু আসলে কোন জীবাণু দিয়ে ইনফেকশন হয়েছে, এটা কি ভাইরাল, ব্যাকটেরিয়াল অথবা ফাঙ্গাল, এগুলো কিন্তু আসলে ফাইন্ড আউট করার খুব বেশি চেষ্টা করে না, বা ডক্টরের কাছে গিয়ে যে একটু দেখানো, চেক আপ করা। আমরা তো বুঝি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে পেশেন্টের প্রেজেন্টেশন একরকম থাকবে, কোনো একটা জীবাণু দিয়ে ইনফেকশন, ট্রাইকোমোনাস, ফাঙ্গাস, এক ধরনের ভ্যাজাইনাল ডিসচার্জের কনসিস্টেন্সি অথবা কালার দেখলে এগুলো কিন্তু বোঝা যায়। একটাতে ফাউল স্মেল হচ্ছে, একটাতে ইচিং হচ্ছে, একটা জীবাণু দেওয়া হয়। তারপরেও আমরা কিন্তু মানে যাতে ধরো গণহারে মানে অ্যান্টিবায়োটিক না দিয়ে আমরা কিন্তু চেষ্টা করি যে ওখান থেকে একটু সোয়াব নিয়ে আমরা কালচার সেন্সিটিভিটি করতে দিই। আমরা বলি যে হাই ভ্যাজানাল সোয়াব নিয়ে
গ্রাব স্টেইন, ফাঙ্গাস, কালচার সেন্সিটিভিটি। শুধু সিম্পলি একটা টেস্ট দিয়ে আমি কিন্তু বলতে পারি যে কোন জীবাণু দিয়ে তার ইনফেকশন হয়েছে। একটা ইউরিন টেস্ট করে, ইউরিন রুটিন এক্সামিনেশন, কালচার সেন্সিটিভিটি, কেউ যদি এই টেস্টগুলো করতে দিয়ে অ্যান্টিবায়োটিক শুরু করে তাহলে সে হলো মানে আমি বলবো বেস্ট। কারণ এই টেস্টগুলো না করে আমি যদি শুধু আন্দাজে অ্যান্টিবায়োটিক খেতে থাকি তাহলে বরং হিতে বিপরীত, আমার বডিতে রেজিস্ট্যান্স হয়ে যাবে, এরপরে দেখা যাচ্ছে এই অ্যান্টিবায়োটিকগুলো হয়তো তার কাজ করবে না। শুধু সিম্পলি একটা টেস্ট, আর তার সঙ্গে তার যদি ক্রমাগত তলপেটে ব্যথা হতে থাকে তখন আমরা একটা তলপেটের আলট্রাসোনোগ্রাফি করাই নিব, এতটুকুই। আমরা একটা ইউরিন টেস্টের মাধ্যমে বা কালচার সেন্সিটিভিটি এই টেস্টের মাধ্যমে আমরা যদি জানতে পারি যে কোন অ্যান্টিবায়োটিকটা সেন্সিটিভ, কোনটা রেজিস্ট্যান্ট, সেটা জানতে পারলে তার জন্য ট্রিটমেন্ট করাটা অনেক বেশি ইজিয়ার হয়। বাংলাদেশে এই প্র্যাকটিসটা আসলে কতটুকু করছেন আমাদের ডক্টররা? পেশেন্টরা যদি ডক্টরের কাছে যায়, ডক্টররা অবশ্যই এই প্র্যাকটিসটুকু করবেন, কারণ এটা খুব কস্টলি ইনভেস্টিগেশন না। যে কোনো ডাক্তারের কাছে গেলেই এই টেস্টটা লেখা ডাক্তারদের জন্য সমস্যা না। সমস্যা হচ্ছে পেশেন্টদের অ্যাটিটিউড, সমস্যা হচ্ছে আমাদের ফার্মেসিতে যারা সেলম্যান মানে দোকানদার যারা, তাদের অ্যাটিটিউডের প্রবলেম। কারণ তারা জানে যে ইউরিন ইনফেকশন হলে কোন ধরনের অ্যান্টিবায়োটিক কমনলি আমরা প্রেসক্রাইব করি। সো তারা যখনই শোনে যে ইউরিনের জ্বালা পোড়া, সমানেই সিপ্রোফ্লক্সাসিন, নিওফ্লক্সাসিন, সিপ্রোসিন দিতে থাকে, তো পেইনকিলারের মতো। পেইনকিলারের মতো। এবং এই অ্যান্টিবায়োটিকগুলো পেশেন্ট যখন 2-3টা অ্যান্টিবায়োটিক খায় দেখা যায় তার সিমটম রিলিফ হয়ে যায়, সো সে আর অ্যান্টিবায়োটিকের কোর্সটাও কমপ্লিট করে না। এবং তারা এটাও বোঝে না যে অ্যান্টিবায়োটিকের কোর্সটা কমপ্লিট না করলে তার যে ইনফেকশনের সিমটমগুলো আবার আসতে পারে, যে বা এটা যে পুরোপুরি ক্লিয়ার হলো না, এটা থেকে যাচ্ছে, থেকে গিয়ে এটা ক্রনিক ইনফেকশন হয়ে যাচ্ছে। এবং যখন পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমরা দেখলাম যে অলমোস্ট অল অ্যান্টিবায়োটিক তার রেজিস্ট্যান্ট। রিকারেন্ট তার ক্রনিক ইনফেকশন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে তার পরবর্তী সময়টাতে কনসিকুয়েন্সটা কি হতে পারে, কমপ্লিকেশনস কি হতে পারে? বারবার ইউরিন ইনফেকশন হতে হতে কিন্তু তখন এটা শুধুমাত্র আর ইউরিন ব্লাডারের মধ্যে থাকে না, মূত্রাশয়ে থাকে না, তখন এটা উপরে উঠতে উঠতে দেখা যায় কিডনি পর্যন্ত এফেক্ট করে ফেলে। হ্যাঁ, অনেক সময় পাইলোনেফ্রাইটিস অথবা অ্যাকিউট কিডনি ইনজুরি পর্যন্ত হতে পারে, যেটা কিনা মানে ওই পেশেন্টের জন্য অনেক বড় একটা ক্ষতি বা ইনজুরি হয়ে যায়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে যেটা আমরা বলছিলাম যে জননাঙ্গের ইনফেকশন, এটা হতে হতে যখন ইনফেকশনটা ক্রনিক ইনফেকশন হয় তখন কিন্তু পেশেন্টদের কমপ্লেইন থাকে ক্রনিক একটা পেলভিক পেইন, সারাক্ষণ পিরিয়ডের সময় ব্যথা, পিরিয়ডের আগে ব্যথা, পিরিয়ড ভালো হয়ে গেল ব্যথা, ফিজিক্যাল রিলেশনে ব্যথা, সারাক্ষণ সে একটা ব্যথা মানে একটা যন্ত্রণা নিয়ে এসে, একটা ডিসকমফোর্ট নিয়ে এসে আসলে তার লাইফটা পার করতে থাকে। তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে কমপ্লিকেশন হলো যে বন্ধ্যাত্ব হচ্ছে, কারণ তার টিউবগুলো কাজ করে না, তার হয়তো মানে ক্যাপাসিটিটাই কমে যাচ্ছে, তার যে ওভারি থেকে ডিম রিলিজ হবে অথবা তার ফার্টিলিটি হবে সেই রাস্তাগুলো ব্লক হয়ে যাচ্ছে। ফার্টিলিটি ছাড়া আর কি কি কমপ্লিকেশন? এছাড়াও দেখা যায় তার যেহেতু টিউবটা ব্লক হয়ে যাচ্ছে, টিউবে একটুপিক প্রেগন্যান্সি হওয়ার একটা ঝুঁকি থাকে। আবার এছাড়াও দেখা যাচ্ছে তার হয়তো টিউব ওভারিয়ান একটা ম্যাস মানে একটা টিউমারের মতো তৈরি হয়ে গেল, ইনফেকশন হচ্ছে, ওখানে পুঁজ জমা হচ্ছে, ব্লাড জমা হচ্ছে, সব কিছু মিলে তার একটা টিউমারের মতো হয়ে যাচ্ছে। এবং যেটার কনসিকুয়েন্স হিসাবে তাকে হয়তো সার্জারি করে সেটা রিমুভ না করা পর্যন্ত পেশেন্টের এই ব্যথাও কমে না, জ্বর কমে না, তার সঙ্গে তার অন্যান্য শরীরে অস্বস্তি, জ্বালা পোড়া, দুর্গন্ধস্রাব এগুলো কমে না। ব্যাকটেরিয়াল ইনফেকশন, আমরা একটু ট্রিটমেন্ট সম্পর্কে জানতে চাই। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এটা আমরা যদি একদম শুরু থেকে পেশেন্টদেরকে ট্রিটমেন্ট দেওয়ার আগে তাদেরকে কিছু কাউন্সিলিং করি, তাদেরকে পার্সোনাল হাইজিনগুলো একটু বুঝিয়ে দিতে পারি যে কি কি করলে সে ভালো থাকবে, আমার মনে হয় এটা তাদের জন্য বেশি জরুরি। এবং আমি যে ট্রিটমেন্টটা করব এটা যেন সে অবশ্যই কোর্সটা কমপ্লিট করে, অর্থাৎ তার সিমটম রিলিফ হয়ে গেলে, তার সাদা স্রাব কমে গেলে, অথবা দেখা যাচ্ছে তার ইচিংটা ভালো হয়ে গেলে, তলপেটে ব্যথাটা ভালো হয়ে গেলে সে ওষুধটা খাওয়া বন্ধ করে দিচ্ছে, এটা যেন সে না করে। বারবার এটা জোর দিতে হবে যে আপনি অবশ্যই ওষুধের কোর্সটা কমপ্লিট করবেন, এবং এর পরবর্তীতে যাতে এই প্রবলেমটা তার না হয় সেজন্য তাকে ওই যে সমস্যাগুলো সে আগেরবার ফেস করেছিল সেই রিস্ক ফ্যাক্টরগুলো যেন সে অ্যাভয়েড করে। তার সঙ্গে সঙ্গে তাকে আমরা বলবো যে সে যেন তার কন্ট্রাসেপটিভ মেথডের মধ্যে ব্যারিয়ার মেথডটাকে সে চয়েস করে। তাতে কিন্তু তার অনেকগুলো মানে যেহেতু এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড, সে হয়তো ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে কিন্তু তার পার্টনারের মধ্যে হয়তো ওই ভাইরাস বা ব্যাকটেরিয়াটা রয়ে গেল, যার জন্য পরবর্তীতে এটা কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়ে তার কাছে আবার সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে। কাজে সে যদি ব্যারিয়ার মেথডটা ইউজ করে তাহলে কিন্তু সে ভালো থাকবে। আবার একই সঙ্গে সে যদি একটা মানে লাইফ টাইম সে যদি ভালো থাকতে চায়, এগুলো থেকে আমরা জানি যে বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে কমপ্লিকেশন
ইনফেকশনসগুলো হতে পারে। এর সাথে কিন্তু অনেক সময় ভাইরাস থেকে জরায়ু মুখের ক্যান্সার হবারও একটা ঝুঁকি থাকে। সেই ক্যান্সার প্রিভেনশনের জন্য এখন তো ভ্যাকসিন আছে, সে ভ্যাকসিনটা নিতে পারে। এইভাবে সে কিন্তু নিজেকে প্রোটেকশন, সে নিজের হাইজিনটা যদি প্রপারলি মেনটেন করে সে নিজেকে ভালো রাখতে পারে। ঘরোয়াভাবে কোনো কিছু করা যায় কিনা, যেমন অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি যে গাইনোকোলজিস্ট যারা রয়েছেন তারা অনেক সময় বলে থাকেন যে পার্সোনাল জায়গাটা হালকা কুসুম গরম পানি একটু সল্ট মিক্স করে সেটা সবসময় ক্লিন করার জন্য, এটা কি আসলে কাজে লাগে কিনা বা আসলে কোনো মিথ কিনা, মিসকনসেপশন কিনা এটা আসলে? হালকা কুসুম গরম পানি বা লবণের থেকেও জরুরি হলো সে রেগুলার যতবার সে টয়লেটে যাবে প্রতিবার জায়গাটা সে ক্লিন করবে, কারণ ভ্যাজিনাল ডিসচার্জটা জমে থাকলে সেখানে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে, যেটা আমি বলছিলাম ওয়েটি ক্লথ অথবা সে ভালো করে ক্লিন করছে না, যার জন্য ওখানে কিন্তু মাইক্রো অর্গানিজমগুলো গ্রো করার সুযোগ পাচ্ছে। সে যদি প্রতিবার ক্লিন করে, কারণ এই কুসুম গরম পানি লবণ গুছাতে গিয়ে সে যদি ওটা ক্লিন মেনটেন না করতে পারে বরং সেটা তার জন্য হার্মফুল। আর আরেকটা জিনিস আমরা অ্যাডভাইস করি, সেটা হচ্ছে আমরা যদি মানে ইন্টিমেট এরিয়াগুলো স্পেশাল কিছু আসলে মানে ওয়াশ টাইপ পাওয়া যায়, ভ্যাজিনাল ওয়াশ যেগুলো, সেটা দিয়ে যদি সে ক্লিন করতে পারে, যেমন অনেকে আছে না বুঝে স্যাভলন ডেটল ইউজ করে ফেলে, ওগুলো কিন্তু করোসিভ, এগুলো কিন্তু একদমই ইউজ করা যাবে না, বরং তাতে যেটা হয় যে সে বলে যে আমার চামড়া উঠে গেছে, ওই জায়গাগুলো মানে এখন জ্বালাপোড়া করে বা পানি দিলেই ধরে, এই ধরনের কমপ্লেনও কিন্তু করে, যেহেতু তাদের মধ্যে একটা ল্যাক অফ নলেজ। তারা ভাবে যে স্যাভলন ডেটল দিয়ে ক্লিন করলে মনে হয় আমার সব জীবাণু চলে যাবে, ব্যাপারটা কিন্তু তা না, তাতে বরং আরও তার ক্ষতি হয়, নর্মাল ফ্লোরাগুলো সে নষ্ট করে ফেলে, তার হয়তো নর্মাল যে মিউকোসা ছিল সেটা নষ্ট হয়ে যায়। কাজেই আমরা যেমন চুলের জন্য হেয়ার শ্যাম্পু, আমার বডির জন্য আলাদা সাবান শ্যাম্পু, সেরকম প্রাইভেট পার্ট বা ইন্টিমেট ওয়াশ কিন্তু আলাদা তোমার ভি ওয়াশ বা ভি কেয়ার পাওয়া যায়, সেগুলো যদি সে অ্যাভেল করতে পারে দিনে অন্তত একবার দুবার যদি এটা দিয়ে সে ক্লিন করে, এটাও কিন্তু তাকে তার নর্মাল ফ্লোরাগুলোকে ধরে রাখতে হেল্প করবে, তার ব্যাকটেরিয়া ফাঙ্গাস থেকে তাকে বাঁচাতে পারবে। ম্যাম, ভ্যাকসিন নিয়েও কিন্তু অনেক ধরনের কথা হয় যে এটি আসলে পুরোপুরিভাবে বডিতে কাজে লাগে না দেওয়ার পরেও, এই বিষয়ে আপনার মতামত কি? আসলে ভ্যাকসিন আমাদের গভর্নমেন্টের যে এখন প্রজেক্ট আছে ইপিআই স্কেডিউলের মধ্যে কিন্তু এটাও ঢুকে গেছে। এখন কিন্তু স্কুল গোয়িং বাচ্চাদের আমরা কিন্তু বলি যে 9 থেকে 15 বছর যারা বয়সের বাচ্চা, তাদেরকে কিন্তু গভর্নমেন্ট থেকে এই ভ্যাকসিনটা এখন দেওয়া হচ্ছে এইচপিভি ভাইরাসের জন্য, যেটা জরায়ু মুখের ক্যান্সারের জন্য রেসপন্সিবল। গভর্নমেন্ট থেকে একটা ডোজ অন্তত দিয়ে দেয়, এবং আমরা যদি একটা বুস্টার ডোজ নিতে পারি এটা তার জন্য খুবই ইফেক্টিভ। আর 35-এর পরে গিয়ে সেটাও কিন্তু তাকে প্রোটেকশন দিবে, কিন্তু যদি কোনো মেয়ে বিফোর সেক্সুয়াল এক্সপোজার ভ্যাকসিনটা অ্যাভেল করতে পারে এটা তার জন্য বেস্ট। কিন্তু কারো যদি মনে হয় যে 30 পরে সে ব্যাপারটা জানলো, 35-এর পরে গিয়ে জানলো, সেও কিন্তু ভ্যাকসিন নিতে পারবে এবং সে প্রোটেকশন পাবে। আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসেবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখনও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে। তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে। বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব, যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে, পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে, তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য অবশ্যই কি করতে হবে, অতিরিক্ত ওজনজনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে। এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা, সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার। নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি।
এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুটি উৎস থেকে পাই, একটি হিম উৎস আর একটি নন হিম উৎস। হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি। এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম। এইগুলো দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে। অনেকের মধ্যে, অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন। অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে, এই বন্ধ্যাত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ, অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার গ্রহণ, বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ, বাহিরের ডুবো তেলে ভাজা, একই তেল বারবার ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে, কেননা ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধ্যাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত। কেননা ট্রান্স ফ্যাট আসলে কি? ট্রান্স ফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি, সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবারগুলো থেকে কিন্তু ট্রান্স ফ্যাট শরীরে প্রবেশ করে। সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার বা প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে। এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো, বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে। মূল কথা, আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব। আর অবশ্যই আমি যে টিপসগুলো বললাম, যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। খাবারের 6টি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে। কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন, আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন। এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায়। বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে। একটি হেলদি ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করার চেষ্টা করবেন, সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন, তাহলেই সম্ভব আপনিও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। আপনার কাছে এখন একটু জানতে চাইবো, এই যে মহিলাদের আপনি বলছিলেন যে প্রজনন অঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, অনেক ধরনের কমপ্লিকেশনসের কথা বলছেন, তো এদের মধ্যে যদি কোনো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি যে বড় কোনো সমস্যা, সেটা হচ্ছে বন্ধ্যাত্ব, এবং এটির জন্য কিন্তু একটা মেয়েকে অনেক ধরনের সাফার করতে হয় সামাজিকতাভাবে, পারিবারিকতাভাবে। আপনার কাছে একটু জানবো যে এই ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে কি আসলে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব হতে পারে কিনা? ইনফেকশন, এখান থেকে ইনফার্টিলিটি হবার সম্ভাবনা অনেক বেশি, ঝুঁকি অনেক বেশি। এবং আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই এই ধরনের মেয়েগুলো যারা কিনা লং টার্ম এই পেলভিক ইনফ্লামেটরি ডিজিজে সাফার করে, তাদের অনেক ক্ষেত্রেই টিউবগুলো আসলে কোনো কার্যকারিতা থাকে না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় টিউবের মধ্যে পানি জমে টিউবগুলো বড় হয়ে যায় অথবা ফুলে যায়, এবং সঙ্গে পুঁজ জমে দেখা যায় টিউবের কার্যকারিতা একদমই নষ্ট হয়ে যায়। যার জন্য এদের বেলায় আমরা কিন্তু দেখি যে অনেক ক্ষেত্রেই স্বাভাবিকভাবে তাদের প্রেগন্যান্সি আর পসিবল হয় না, এবং তাদের বেলায় অনেকেরই আছে যাদের আমাদের টিউবগুলো ফেলে দিয়ে আমরা তাদেরকে টেস্ট টিউব বেবি বা আইভিএফ এর জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও, এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকবে। বাংলাদেশ একটা ওভার পপুলেটেড দেশ, অল্প আয়তনের মধ্যে প্রচুর জনসংখ্যা। এই জনসংখ্যার মধ্যে স্বাস্থ্য সচেতনতা খুব কম এই জন্য তার মাল্টি ডাইমেনশন আছে, অনেকগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল কারণ আছে। এক হচ্ছে আমাদের জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার ঘাটতি আছে, স্বাস্থ্য শিক্ষা তো বটেই, সাধারণ শিক্ষারও ঘাটতি আছে। দুই হলো তাদের আর্থিক সঙ্গতির অভাব আছে। এইসব কারণে স্বাস্থ্যবিধি জানা, মানা এবং সেইভাবে জীবনযাপন পদ্ধতি তৈরি করা আমাদের দেশে কিন্তু খুব বেশি হ্যাবিচুয়েটেড না, এটা আমাদের অভ্যাসে নাই। একটা শৃঙ্খলার মধ্যে জীবনযাপন আনলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে আপনার এই হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ কিন্তু অনেকখানি প্রতিরোধযোগ্য।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।